Once again, welcome to my class. আজ আমরা আলোচনা করতে চলেছি প্রসেসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অফ কেমিক্যাল ওয়েদারিং। এখন আমরা জেনে গেছি যে ওয়েদারিং বা আবহবিকার বস্তুটা কি, তবু আমি আর একবার সেই সংজ্ঞাটা মনে করিয়ে দিচ্ছি যে কোনো আবহিক উপাদান যেমন উষ্ণতা, যেমন বৃষ্টিপাত বা আর্দ্রতা বা একেবারে অন্য কোনো প্রাকৃতিক শক্তি, যেমন হতে পারে সেটা চাপ মুক্তি, হতে পারে সেটা কোনো কেমিক্যাল বা রাসায়নিক তার সংযোগ, এই সমস্ত কারণে মোটের উপর যদি শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ভেঙে যাওয়ার পরে সেটা তার প্রকৃত অবস্থানেই অবস্থান করতে থাকে, অর্থাৎ অপসারিত না হয়ে যায়, তাহলে সেই যে প্রক্রিয়াটি তাকে আমরা বলি ওয়েদারিং বা আবহবিক। অর্থাৎ আবহবিকার একটা স্থানিক প্রক্রিয়া বা স্থানু প্রক্রিয়া, আমরা ইংরেজিতে বলি ইনসিটু প্রসেস, যার ফলে শিলা তার নিজের অবস্থানে দাঁড়িয়ে থেকেই ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এর মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো শিলাকে ভেঙে দেয় কিন্তু তার আভ্যন্তরীণ যে মিনারেল বা যে খনিজ থাকে তাদের গঠনগত কোনো পরিবর্তন ঘটায় না, তাদেরকে আমরা বলেছিলাম ফিজিক্যাল বা প্রাকৃতিক বা যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে বাকি যেটা পড়ে রইল সেটা হচ্ছে এমন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় শিলামধ্যস্থ খনিজগুলির রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে যায়। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক এক টুকরো কয়লা। এই এক টুকরো কয়লাকে নিয়ে আমরা যদি একটা হাতুড়ির সাহায্যে ভেঙে টুকরো টুকরো করতে করতে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিই, তাহলে তার যান্ত্রিক আকারের পরিবর্তন ঘটলো, তাকে যান্ত্রিক পদ্ধতিতে টুকরো টুকরো করে দেওয়া গেল, কিন্তু তার মধ্যে যে কার্বন কণা সেটি অবিকৃত রয়ে গেল। অর্থাৎ পাথুরে কয়লা হিসেবে যে কার্বন আমরা দেখেছিলাম, একেবারে গুঁড়ো ধুলো হয়ে যাওয়া যে এন্ড প্রোডাক্ট আমরা পেলাম, সেই এন্ড প্রোডাক্টটাকেও নিয়ে আমরা যদি রাসায়নিক পরীক্ষা করি, দেখব সেটাই একই অবিকৃত কার্বন অণু। তাহলে এক্ষেত্রে প্রক্রিয়াটি ছিল যান্ত্রিক। কিন্তু ওই কয়লার টুকরোটিকে নিয়ে আমি যদি তাতে আগুন ধরিয়ে দিই, আগুন ধরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে কম্বাশন হচ্ছে, পুড়ে যাচ্ছে, এবং পুড়ে যাওয়াটা একটা রাসায়নিক প্রক্রিয়া, যে রাসায়নিক প্রক্রিয়াতে আমরা বাতাসের অক্সিজেনকে অত্যন্ত দ্রুত গতিতে ওই কার্বনের সঙ্গে যুক্ত করছি। তারপরে পুরো বার্নিংটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে ছাই পড়ে থাকবে তাকে যদি পরীক্ষা করে দেখি, তাহলে দেখব তার মধ্যে কিন্তু আর কার্বন অবিকৃত অবস্থাতে নেই। তাহলে এই দ্বিতীয় প্রক্রিয়াটি, অর্থাৎ কার্বনকে পুড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি আমরা বললাম, সেটি হলো এক ধরনের কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারের সংজ্ঞাতে তাহলে ঠিক কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যখন একটা শিলা বা শিলাস্তর কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কারণে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, বা তার আভ্যন্তরীণ খনিজ গঠনের পরিবর্তনের কারণে দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ক্ষয়ের শিকার হয়, সম্মুখীন হয়, সেই পরিবর্তনকে আমরা কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার বলে থাকি। এখন এই রাসায়নিক আবহবিকার খুব বেশিভাবে নির্ভর করে যে এই যে প্রস্তরখণ্ড যার উপরে এই ধরনের আবহবিকারের প্রক্রিয়াগুলো কাজ করবে, সেই প্রস্তরখণ্ডের যে সারফেস এরিয়া বা পৃষ্ঠীয় তল, সেই জায়গাটা কতটা। সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি বেশি করে মিনারেলসগুলো এই কেমিক্যাল প্রসেসেস বা রাসায়নিক প্রক্রিয়াগুলির কাছে উন্মুক্ত হবে, এবং সেই যত বেশি করে এই মিনারেলগুলো উন্মুক্ত হবে তত বেশি বেশি করে কিন্তু রাসায়নিক আবহবিকার ঘটবে। ধরা যাক একটা পাথরের টুকরো,
সেটা প্রাথমিকভাবে একটা যান্ত্রিক আবহবিকারের দ্বারা ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফলে কি হলো না, তার মধ্যেকার ভিতরকার যে খনিজগুলো এতদিন আড়ালে ছিল, এতদিন যারা ভূপৃষ্ঠের উপরে উঠে আসতে পারেনি, ওই পাথরের ভিতরকার খনিজ অংশগুলো যেগুলো এতদিন চাপা পড়েছিল, এবং চাপা পড়ে থাকার কারণে বায়ুমণ্ডলের অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বা আর্দ্রতা বা অন্যান্য যে সমস্ত জৈব রাসায়নিক অ্যাসিড ইত্যাদি তৈরি হচ্ছে প্রতিদিন, তার সংস্পর্শে আসেনি। এখন নতুন করে তারা এক্সপোজড হলো অর্থাৎ উন্মুক্ত হলো, এবং তারা নতুন করে এই ধরনের যে কেমিক্যাল প্রসেসেস গুলো আছে, রাসায়নিক প্রক্রিয়াগুলোর কথা বলছি, তার সঙ্গে বিক্রিয়া করতে শুরু করলো। তার ফলে কি হলো? তার ফলে শিলা মধ্যস্থ খনিজ যা এতদিন অবিকৃত অবস্থাতে ছিল, যেগুলোকে আমরা প্রাথমিক খনিজ বা প্রাইমারি মিনারেলস বলে ডাকি, সেগুলি কিন্তু দ্রুত গতিতে যে যার মতো করে বিক্রিয়া করতে শুরু করলো। অর্থাৎ প্রত্যেক খনিজ যে প্রত্যেকটি রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করবে এরকম কোনো কথা নেই। কোনো বিশেষ খনিজ হয়তো অক্সিজেনের সঙ্গে খুব দ্রুত বিক্রিয়া করতে পারে, অপর একটি খনিজ সে হয়তো সেই একই শিলার মধ্যে আছে কিন্তু সে হয়তো অত দ্রুত বিক্রিয়া করে না। অর্থাৎ ডিগ্রি একটা তফাৎ আছে, কত দ্রুত হবে বা কত মন্দ্রিত গতিতে হবে সেটার একটা তফাৎ আছে, এটা একটা দিক। অপর দিকটা হলো যে ওই যে যেটা বলছিলাম, যে কোনো একটি খনিজ হয়তো অক্সিজেনের সঙ্গে খুব ভালো বিক্রিয়া করছে, অপর একটি খনিজ হয়তো জলের সঙ্গে বিক্রিয়া করছে খুব ভালো, অপর একটি খনিজ হয়তো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে খুব ভালো বিক্রিয়া করতে পারছে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে না, খনিজগুলি পৃথকভাবে পরস্পর আলাদা হয়ে যাচ্ছে, খনিজগুলি পৃথক হয়ে যাচ্ছে, বা খনিজগুলি তাদের রাসায়নিক বিক্রিয়া করে প্রাথমিক খনিজ থেকে দ্বিতীয়, তৃতীয়, প্রাইমারি থেকে সেকেন্ডারি, টার্সিয়ারি টাইপস অফ মিনারেলসে রূপান্তরিত হচ্ছে। এবং এই প্রক্রিয়াটার ফলে যেটা হচ্ছে, যে বাঁধুনিটা শিলার মধ্যে ছিল, যে আমরা সবাই জানি যে প্রত্যেকটি শিলা আসলে আদতে বিভিন্ন ধরনের খনিজের একটা সমাহার, সেই খনিজগুলো পরস্পরের সঙ্গে খুব একটা জটিল প্রক্রিয়াতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকে বা সংঘবদ্ধ হয়ে থাকে, এবং সেটাই ওই শিলার রূপটি তৈরি করে। এখন যদি সেই শিলামধ্যস্থ খনিজগুলি পরস্পরের রূপ পরিবর্তন করে ফেলে, তাহলে অতি অবশ্যই তাদের মধ্যেকার আগেকার যে আসক্তি বা আসঞ্জন ধর্ম সেটা আর থাকতে পারে না। সেই কারণেই শিলামধ্যস্থ প্রাথমিক খনিজগুলি যখন এই অক্সিজেন, বাতাসের কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে পরবর্তী স্তরের মিনারেল বা সেকেন্ডারি মিনারেল তৈরি করে, তখন আর শিলাটি তার অবিকৃত রূপে থাকতে পারে না, বরঞ্চ এই সেকেন্ডারি বা টার্সিয়ারি যে খনিজগুলি সৃষ্টি হলো তারা পরস্পরের থেকে পৃথক হয়ে যেতে চায়। তখনই আমরা দেখতে পাই যে শিলাস্তরের বাঁধুনি আলগা হয়ে যাচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে, ভঙ্গুর হয়ে পড়ছে বা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। আমরা বলি যে রাসায়নিক আবহবিকার ঘটেছে। এখন বেশ কতগুলি ফ্যাক্টর বা শর্ত আছে যেগুলি এই রাসায়নিক আবহবিকারকে প্রভাবিত করতে পারে। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে তার সারফেস এরিয়া। একটু আগেই আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, আবার একটু পরিষ্কারভাবে বলি যে যেহেতু সমস্ত বিক্রিয়াটাই হয় শিলার আপার সারফেসে বা উপরিস্তরে, তাই এই উপরিস্তরটা যত বেশি পরিমাণের হবে, যত বড় হবে, যত লার্জলি এক্সপোজড হবে, তত আমরা দেখব যে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, এবং তত বেশি বেশি করে, তত ইন্টেন্সিভলি এই কেমিক্যাল রিয়াকশনটা হতে পারছে। এখানে একটা জায়গা বোঝার আছে কিভাবে সারফেস এরিয়া বেড়ে যায়। একটি শিলা তার ঘন সংঘবদ্ধ অবস্থাতে যখন আছে, তার সারফেস এরিয়া যা থাকবে, যদি কোনো যান্ত্রিক প্রক্রিয়াতে বা রাসায়নিক প্রক্রিয়াতে তাকে আমরা ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত করে দিই, তাহলে তার যে সারফেস এরিয়া, অ্যাক্টিভ সারফেস এরিয়া যেটাকে আমরা বলি, সেটা কিন্তু বেড়ে যায়। এবং এই বেড়ে যাওয়ার পরিমাণটা আমরা দেখতে পাই যে সেটা একটা বর্গের নিয়মে চলে।
যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা 1 মিটার কিউব যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 1 মিটার করে, এর সামগ্রিকভাবে এক একটি তলকে যদি আমি দেখি তাহলে তার ক্ষেত্রফল কত না 1 মিটার বাই 1 মিটার, তাহলে তার ক্ষেত্রফল হলো 1 স্কোয়ার মিটার বা 1 বর্গ মিটার। এইভাবে যেহেতু একটি কিউবের 6টি তল থাকে, তাহলে এর মোট যে আয়তন হবে, মোট যে সারফেস এরিয়া হবে, সেটা হচ্ছে 6 স্কোয়ার মিটার বা 6 বর্গ মিটার। এখন যদি এটাকে আমরা হাফ মিটারের কিউবে ভাগ করে নিই, তাহলে 6টা হাফ মিটারের কিউব বাড়বে। সেক্ষেত্রে আমরা যদি হিসেব করি, ঠিক একইভাবে হিসেব করলে যেভাবে আমরা এখানে 1 স্কোয়ার মিটার হিসেব পেয়েছিলাম এক একটা তল, সেভাবে প্রত্যেকটি এই হাফ মিটার ব্লকের আমরা যে ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে 2 স্কোয়ার মিটার। ঠিক এই প্রক্রিয়াতে এই 6টি ব্লকের মোট সারফেস এরিয়া কিন্তু হয়ে যাবে 12 স্কোয়ার মিটার, অর্থাৎ কিনা দ্বিগুণ হয়ে গেল। যেই আমি এটাকে ভাগ করলাম, হাফ করে নিলাম, সঙ্গে সঙ্গে এর ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা কোয়ার্টার পিস তৈরি করি এই 1 মিটারের থেকে, তাহলে 4 গুণ তার এরিয়া বেড়ে যাবে। আমরা যদি 1/10 পরিণত করি, তাহলে 8 গুণ বেড়ে যাবে। তাহলে এইভাবে দেখতে পাচ্ছি যে একটা 1 মিটার কিউবকে আমি যত ছোট কণায় ভাঙছি বা ফ্র্যাগমেন্টেড করছি, তত কিন্তু তার অ্যাক্টিভ সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। ঠিক সেই কারণেই একটি 1 টন ওজনের পাথরের তুলনায় 1 টন ওজনের বালির সারফেস এরিয়া অনেক অনেক বেশি, আমরা বলতে পারি যে কয়েক মিলিয়ন টাইমস বেশি হয়ে যায়। তাতে কি লাভ হবে? লাভটা এই জায়গাতে হবে যে যখন আমরা এই একটা সলিড 1 মিটার কিউব দেখছিলাম, তখন তার এক্সপোজড সারফেস কতটা না 6 স্কোয়ার মিটার। শুধু সেইখানে যতটুকু মিনারেল রয়েছে, সেইখানেই কিন্তু রাসায়নিকগুলি কাজ করতে পারবে, অর্থাৎ বাতাসের অক্সিজেনের সঙ্গে বা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে, জলীয় বাষ্পের সঙ্গে তার যে সংযোগ, সেটা কেবলমাত্র এই সারফেস এরিয়া ধরেই হচ্ছে। তাই সেইটুকু জায়গাতেই সীমাবদ্ধ থাকবে রাসায়নিক আবহবিকারের প্রভাব। কিন্তু যে মুহূর্তে এই ফ্র্যাগমেন্টেশনটা বাড়তে থাকছে, তখন অনেক বেশি তল পেয়ে যাচ্ছে, এই ফাটলগুলির মধ্যে দিয়ে রাসায়নিকগুলি আরো ভেতরে ভেতরে প্রবেশ করতে পারছে। তাহলে এতদিন পর্যন্ত এই ভিতরের অংশের যে রাসায়নিকগুলি অবিকৃত অবস্থাতে ছিল, বা যেখানে এই বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প পৌঁছতে পারছিল না, এখন অনায়াসে এই ফাটলের মাধ্যমে সেখানে পৌঁছে যাবে এবং সেখানকার মিনারেলগুলোকে তারা বিকৃত করবে এবং আবহবিকার ঘটবে। আমরা দেখতে পাবো যে শিলাটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তাহলে সারফেস এরিয়াটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় যে ফ্যাক্টর বা প্রভাবক, সেটি হচ্ছে কম্পোজিশন অফ দ্য রক। আমরা আগেই বলেছি যে শিলা আর কিছুই নয়, বিভিন্ন ধরনের মিনারেলের একটা অ্যাসেম্বলেজ বা খনিজের সমাহার। প্রত্যেকটি খনিজ এক একটি আলাদা আলাদা জটিল রাসায়নিক যৌগ। এই রাসায়নিক যৌগগুলোর নির্দিষ্ট কতগুলি সংকেত আছে এবং তারা নির্দিষ্ট অনুপাতে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সৃষ্টি হয়। যেমন আমরা জানি কোয়ার্টজ আছে, পাইরক্সিন আছে, কেওলিন আছে, ফেল্ডস্পার রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে খনিজগুলি, তাদের আভ্যন্তরীণ যে পদার্থ দিয়ে তারা তৈরি, কোনোটিতে হয়তো ম্যাগনেসিয়াম আছে, কোনোটিতে হয়তো সোডিয়াম আছে, কোনোটিতে সিলিকন আছে, কোনোটিতে অ্যালুমিনিয়াম আছে, কোনোটিতে হয়তো ফেরাস বা লোহা আছে। এবং বেশিরভাগ খনিজের ক্ষেত্রে কিন্তু এরা একা থাকে না, একাধিক পদার্থ, একাধিক এলিমেন্ট বা মৌল পদার্থ তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থাতে থাকে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে এর কনস্টিটিউয়েন্ট যে মিনারেলগুলো রয়েছে, তাদের উপরে নির্ভর করে যে এই মিনারেলগুলোর চরিত্র কেমন হবে। যেমন কোয়ার্টজের ক্ষেত্রে আমরা বলছি, কোয়ার্টজটা সিলিকন দিয়ে মূলত তৈরি, এবং সিলিকন দিয়ে তৈরি হওয়ার কারণে এরা কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট টু ইরোশন, হাইলি রেজিস্ট্যান্ট টু কেমিক্যাল ডিকে। চট করে কোনো কেমিক্যালের সঙ্গে এরা বিক্রিয়া করতে চায় না, এবং সেই কারণেই আমরা দেখব ক্রান্তীয় অঞ্চলের যে বালিগুলো পাই আমরা, হ্যাঁ, মরুভূমির বালি হোক কিংবা আমাদের নদীর বালি, সেখানে চকচক করে যে ছোট ছোট দানাগুলো, স্বচ্ছ যে
মিছরির মতো দানাগুলো, সেগুলো আর কিছুই নয়, কোয়ার্টজ, এবং তারা অপরিবর্তিত রয়ে গেছে। তারা তো ব্রেকডাউন হয়েছে ফিজিক্যাল পদ্ধতিতে, কিন্তু কেমিক্যালি তারা অপরিবর্তিত রয়ে গেছে। বিকজ কোয়ার্টজ বা তার যে কনস্টিটিউয়েন্ট মিনারেল সিলিকন, সে অত্যন্ত স্টেবল মিনারেল এবং সে চট করে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে চায় না। কিন্তু আমরা তার বিপরীতে যদি অলিভিন, পাইরক্সিন এই ধরনের দেখি, যেগুলো কোনটি হচ্ছে সোডিয়াম, কোনটিতে পটাশিয়াম, কোনটিতে অ্যালুমিনিয়াম ইত্যাদি থাকে, এদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু এরা সরাসরি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে বা সরাসরি বিভিন্ন ধরনের সালফাইড ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করতে পারে, যার ফলে এদের একটা টেন্ডেন্সি থাকে যে যে মুহূর্তে এরা বাইরে বেরিয়ে এলো বা এক্সপোজ টু ইরোশন হয়ে গেল, তারা কিন্তু দ্রুত বিক্রিয়া করে এবং শিলার থেকে আলাদা হয়ে যায়। ফলে আমরা এই বালির মধ্যে এই পাইরক্সিন, অলিভিনের অত্যন্ত ট্রেস একটা এলিমেন্ট খুঁজে পাই। বেশিরভাগটাই কিন্তু এরা বিয়োজিত হয়ে গিয়ে বা ভেঙে গিয়ে তারা কেওলিনাইট বা এই জাতীয় খনিজে পরিণত হয়ে যায়। তো আমরা এই সাসেপ্টিবিলিটি টু ওয়েদারিং, দ্যাট মিনস কেমিক্যাল ওয়েদারিং, তার ভিত্তিতে একটা শ্রেণী বিভাগ এদেরকে করতে পারি। এটা এস গোল্ডিচ তিনি এটা করে দেখিয়েছিলেন যে এটাকে বলা হয় যে বোম্যানস ইনভার্স রিয়াকশন সিরিজ। কারণ বলা হয় যে এখানে একটা কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বিষয় আছে। অর্থাৎ একটা খনিজ সেটা কতটা অস্থিত অবস্থাতে থাকে, প্রাইমারি মিনারেল যেগুলো বা প্রাথমিক খনিজ, সেগুলোর মধ্যে অস্থিতি সাধারণত বেশি হয়। আবার আগেই আমি বলেছি যে অস্থিতিটা আবার নির্ভর করে তার ভিতরকার যে গঠন তার উপরে, অর্থাৎ কিনা যে কি ধরনের মৌল দিয়ে এটা তৈরি হয়েছে, তার মধ্যেকার যে ইলেকট্রন বন্ড সেটা কতটা শক্তিশালী। যদি দুর্বল হয় তাহলে সেটা সহজেই ভেঙে যায়, যদি শক্তিশালী বন্ড হয় তাহলে সেটা টিকে থাকে অনেক বেশি। এর উপরে নির্ভর করে যে কে কতটা ওয়েদারিং এর পক্ষে সাসেপ্টেবল বা তার ক্ষয় প্রবণতাটা বা কেমিক্যাল ওয়েদারিং কতটা বেশি হবে, সেটা কিসের উপর নির্ভর করছে। তো এইটার উপরে আমরা দেখতে পাই যে যেমন এই অলিভিন, পাইরক্সিন, অ্যামফিবোল, বায়োটাইট, এগুলো হচ্ছে প্রত্যেকটি আলাদা আলাদা ধরনের মিনারেল। তো অলিভিন পাইরক্সিনের থেকে বেশি স্থিত, আবার পাইরক্সিন অ্যামফিবোলের থেকে বেশি স্থিত। অ্যামফিবোল বায়োটাইটের থেকে, বায়োটাইট এক ধরনের অভ্র, তো এর থেকে বেশি সুস্থিত। উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম রিচ প্ল্যাজিওক্লেজ ফেলসপার, যেটা সেই প্ল্যাজিওক্লেজ ফেলসপার, সেটা সোডিয়াম রিচ যে প্ল্যাজিওক্লেজ ফেলসপার, এটাও খুব কমন একটা মিনারেল। এটা আগ্নেয় এবং রূপান্তরিত শিলাতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তো এই ক্যালসিয়াম রিচ ফেলসপার আর সোডিয়াম রিচ ফেলসপার পাশাপাশি অবস্থান করে। তার মধ্যে সোডিয়াম রিচ ফেলসপার সে আগে বিক্রিয়া করে ভেঙে চলে যাবে, সে তুলনায় ক্যালসিয়াম রিচ ফেলসপার সে একটু দেরিতে বিক্রিয়া করবে বা আরেকটু লেস সাসেপ্টেবল টু ওয়েদারিং। এবং এদের মধ্যে সব থেকে দ্রুত যে চলে যায় সেটা হচ্ছে যে এটা হচ্ছে লিস্ট, যেটা কোয়ার্টজ, মাস্কেভাইট, মাইকা, পটাশিয়াম ফেলসপার, এরা হচ্ছে কি, এরা হচ্ছে সব থেকে লিস্ট সাসেপ্টেবল টু ওয়েদারিং। তাহলে এই যে ইনভার্স বোম্যান সিরিজটা আমরা দেখলাম, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোয়ার্টজ, মাস্কেভাইট, মাইকা এবং পটাশ ফেলসপার, যেটাকে আমরা বলি, যেটাকে অর্থোক্লেজ ফেলসপার বলা হয়, এরা সব থেকে তুলনামূলকভাবে কম ক্ষইবে। সে তুলনায় বেশি দ্রুত ক্ষইবে কারা? সে তুলনায় বেশি দ্রুত ক্ষইবে এই বায়োটাইট, পাইরক্সিন বা অলিভিন। তাহলে এই যে সাসেপ্টিবিলিটিটা, এই সাসেপ্টিবিলিটির ভিত্তিতে আমরা দেখতে পারি, বা এই কম্পোজিশনের ভিত্তিতে আমরা দেখতে পারি যে সে কতটা একটা রক, পার্টিকুলার রক, তার মধ্যে কোন ধরনের খনিজ বেশি আছে সেটার উপরে নির্ভর করে আমরা দেখতে পারি যে সেটা কতটা দ্রুত কেমিক্যাল ওয়েদারিং এর শিকার হবে, বা উল্টো দিক থেকে বলতে পারি সে কত ভালোভাবে এই কেমিক্যাল বা আবহবিকার, রাসায়নিক আবহবিকারকে কত ভালোভাবে সে প্রতিরোধ করে টিকে থাকতে পারবে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে কোয়ার্টজ যে শিলাতে বেশি বেশি পরিমাণে আছে সে অনেক বেশি ভালোভাবে টিকে থাকতে পারবে, কিন্তু অলিভিন বা ক্যালসিয়াম রিচ প্ল্যাজিওক্লেজ ফেলসপার যে শিলাতে বেশি আছে সে শিলা অনেক দ্রুত রাসায়নিক আবহবিকারের দ্বারা ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে যাবে। নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন। এখানে ক্লাইমেট বলতে কিন্তু মাইক্রো ক্লাইমেটকে বোঝানো হচ্ছে। একটা পার্টিকুলার স্থানে
একটা পার্টিকুলার রিজিয়নে একটা ক্লাইমেট তো থাকেই, কিন্তু একেবারে যেখানে এই ওয়েদারিংটাকে আমরা স্টাডি করছি সেই পার্টিকুলার জায়গাটাতে কি ধরনের মাইক্রো ক্লাইমেট আছে সেটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন ধরো একটা যদি আমি পাহাড়ি মালভূমি অঞ্চলের কথা ভাবি, তাহলে মালভূমির উন্মুক্ত গাত্র যেটা ঢাল, সেখানে জল খুব ভালো দাঁড়াতে পারে না। বৃষ্টিপাত হয়তো সমান হচ্ছে কিন্তু জলটা ভালো দাঁড়াতে পারছে না, এবং সেখানে অনেক বেশি চড়া রোদ গিয়ে পড়ছে, ফলে সেখানে একদিকে জলের অভাব থাকবে, অন্যদিকে উষ্ণতা বেশি থাকবে। তাহলে লোকালি সেই জায়গাটা আমরা বলবো এরিড। কিন্তু মালভূমির নিচে উপত্যকাতে সেই জায়গাটাতে হয়তো ছায়া পড়ে থাকে দিনের বেশিরভাগ সময়টাতে, এবং চতুর্দিক থেকে বৃষ্টিপাতের জলটা গড়িয়ে সেখানে এসে জমা হয়, ফলে লোকালি ওই জায়গাটা কিন্তু অনেক বেশি হিউমিড এবং ওখানে টেম্পারেচারটা কম। তাহলে এই মাইক্রো ক্লাইমেটটাও কিন্তু ভীষণভাবে হেল্প করে। তো এখানে একটা রিলেশনশিপ তৈরি করা হয়েছে যেটা আমি একটু বুঝিয়ে দিতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা এক্স অ্যাক্সিসে রেইনফলকে নিয়েছি। লক্ষ্য করার বিষয় হচ্ছে সাধারণত আমরা এখানে যেটা 0 বিন্দু যেটাকে বলি, সেখানে আমরা করি কি লিস্ট অ্যামাউন্ট থেকে ক্রমশ যত বাড়ছে তত আমরা হাইয়েস্ট অ্যামাউন্টের দিকে যাই। সেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুদিকেই প্রযোজ্য। তো এখানে আমরা ঠিক উল্টো করে রেখেছি, এখানে আমরা রেখেছি যে বেশি থেকে কমের দিকে। যেমন এখানে প্রথম সেন্টিমিটারে আমরা রেখেছি 200 সেন্টিমিটার বৃষ্টিপাত, তারপর থেকে ক্রমশ 50 সেন্টিমিটার করে কমতে কমতে একদম শূন্যের দিকে চলেছে। অপরদিকে আমরা ওয়াই অ্যাক্সিসে রেখেছি কি, আমরা রেখেছি টেম্পারেচারকে। টেম্পারেচারেও কিন্তু বেশি থেকে কমের দিকে ক্রমশ গেছি, যেখানে আমরা মাইনাস টেম্পারেচার পর্যন্ত চলে গেছি। এখান থেকে আমরা পরিষ্কার কতগুলো রিজিয়নাল ডিভিশন করে নিতে পারি, যে যেখানে বৃষ্টিপাতটা খুব বেশি 200 থেকে 150 সেন্টিমিটারের কাছাকাছি, এবং উষ্ণতাটা অন্ততপক্ষে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, সেখানে সব থেকে দ্রুত, সব থেকে বেশি, সব থেকে ভালোভাবে রাসায়নিক আবহবিকার সংঘটিত হতে পারে। তাই এটাকে আমরা বলছি স্ট্রং কেমিক্যাল ওয়েদারিং জোন। আবার বৃষ্টিপাতের পরিমাণটা যখন 100 সেন্টিমিটারের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 থেকে 150-র মধ্যে হচ্ছে, এবং উষ্ণতাটা মোটামুটি 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হচ্ছে, সেখানেও আমরা কেমিক্যাল ওয়েদারিং দেখতে পাবো, কিন্তু সেখানে পরিমাণটা বা দ্রুততাটা অনেক কম, ভিগোরটা কমে যাবে। তাই এটাকে আমরা বলবো মডারেট কেমিক্যাল ওয়েদারিং জোন। এখন যদি বৃষ্টিপাতটা বেশি হয় অথচ উষ্ণতাটা 0 ডিগ্রির কাছাকাছি নেমে আসে, সেখানেও আমরা দেখতে পাবো যে মাঝারি পরিমাণের একটা কেমিক্যাল অ্যাকশন হবে, কিন্তু তার সঙ্গে ফ্রস্ট অ্যাকশন, যেটা কিনা ফিজিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকা, সেটা আমরা দেখতে পাবো। কিন্তু যত আমরা এখান থেকে লিস্ট রেইনফলের দিকে চলে যাব বা সব থেকে কম বৃষ্টিপাতের দিকে চলে যাব, যখন বৃষ্টিপাতটা 50 সেন্টিমিটারের কমে চলে যাবে বা একদম 20-25 সেন্টিমিটারের নিচে চলে আসবে, মোটামুটি বলা হয় যে 25 সেন্টিমিটারের নিচে আর আমরা সেভাবে রাসায়নিক আবহবিকা দেখতে পাবো না। হবে না এরম নেই, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে রাসায়নিক আবহবিকার হয় না, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে যান্ত্রিক আবহবিকার হয় না, দুটোই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেখানে ভিগোরটা এত কমে যাবে, দ্রুততাটা এত কমে যাবে যে সেটাকে আমরা নেগলিজেবল বলছি, সেটা বলছি ভেরি স্লাইট। তো একইভাবে আমরা যদি দেখি যে উষ্ণতাটা যত কমে যাচ্ছে তত কিন্তু মোর মেকানিক্যাল দেন কেমিক্যাল ওয়েদারিংটা হয়ে যাচ্ছে। ওয়েদারিংটা অনেক বেশি করে যান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে, সে তুলনায় রাসায়নিক প্রক্রিয়া কমে যাচ্ছে। এর একটা খুব পরিষ্কার কারণ আছে, কারণ যে কোনো রাসায়নিক বিক্রিয়া থাকতে গেলে, চলতে গেলে আমাদের পূর্ব শর্ত হচ্ছে দুটি। একটি হচ্ছে জলের উপস্থিতি, কারণ বেশিরভাগ বিক্রিয়াই হয় তরল মাধ্যমে। হ্যাঁ, মানে যারা কেমিস্ট্রি পড়ে তারা এটা খুব ভালো জানে যে সলিউশনের মধ্যে বিক্রিয়াটাকে করাতে, এবং ওয়াটার ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইউনিভার্সাল সলভেন্ট, কারণ জল প্রায় বেশিরভাগ ধরনের খনিজকে, বেশিরভাগ ধরনের রাসায়নিককে দ্রবীভূত করতে সক্ষম হয়। সেই কারণে জলের উপস্থিতি পরীক্ষাগারে খুব জরুরি।
রাসায়নিক পরীক্ষাগারে খুব জরুরি। ঠিক একইভাবে প্রকৃতিতেও যে কোনো বিক্রিয়া করতে গেলে জলের উপস্থিতি জরুরি, এবং জলের উপস্থিতি কোথায় বেশি হবে? যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি। সেই জন্য শুষ্ক মরু অঞ্চলে আমরা রাসায়নিক আবহবিকার সেভাবে দেখতে পাবো না, আমরা সেখানে বরঞ্চ যান্ত্রিক আবহবিকার দেখতে পাবো, যেহেতু সেখানে উষ্ণতার পরিবর্তনটা একটা খুব মুখ্য বিষয়। কিন্তু সে তুলনায় আমরা হিউমিড ট্রপিক্সে বা আর্দ্র ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকারের তুলনায় রাসায়নিক আবহবিকার অনেক বেশি দেখতে পাবো। আর একটা দিক হচ্ছে উষ্ণতা। বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়াই হচ্ছে এন্ডোথার্মিক, অর্থাৎ কিনা সে তাপ শোষণ করে। তাপটা এখানে একটা শক্তি হিসেবে লাগে, যে শক্তিটা ওই রাসায়নিক বন্ধনগুলোকে ভাঙতে কাজে লাগে, এবং তার ফলে সেই তাপটা শোষণ করে নতুন ধরনের রাসায়নিক পদার্থ সৃষ্টি হতে পারে। প্রকৃতিতে এই ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা যথেষ্ট বেশি, মোটামুটি 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড গড়ে থাকে। ফলে ক্রান্তীয় অঞ্চলে আমরা দেখব বেশি উষ্ণতা এবং বেশি বৃষ্টিপাত, অর্থাৎ আর্দ্রতার উপস্থিতির কারণে সারা বছর ধরে এখানে খুব ভালো রাসায়নিক আবহবিকার ঘটতে পারে। আমরা যারা মৌসুমী জলবায়ু অঞ্চলে বাস করি, সেই সমস্ত অঞ্চলে বছরের 3 থেকে 6টা মাস পর্যন্ত যথেষ্ট পরিমাণে জলের যোগান থাকে, এবং মোটামুটিভাবে যে সময় আমরা জলের যোগানটা পাই অর্থাৎ বর্ষাকালে, সেই সময় উষ্ণতাও থাকে 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। সেই কারণে মৌসুমী অঞ্চলেও যথেষ্ট ভালো পরিমাণের রাসায়নিক আবহবিকার দেখতে পাওয়া যায়। কিন্তু এরপর থেকে আমরা যতই চলে যাব নাতিশীতোষ্ণ অঞ্চল হয়ে মেরু অঞ্চলের দিকে, ততই দেখব যে রাসায়নিক আবহবিকারের ক্ষমতা ক্রমশ কমছে বা এর প্রসার ক্রমশ কমছে। ঠিক এই কারণেই নিরক্ষীয় অঞ্চলে আমরা গভীর ল্যাটেরাইট মাটির স্তর দেখতে পাই, যেটা পুরোপুরিভাবে সৃষ্টি হয়েছে রাসায়নিক আবহবিকারের দ্বারা। কিন্তু আমরা সেই ধরনের ল্যাটেরাইটের গভীর স্তর কখনোই নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাই না। নেক্সট চলে আসছি যে আবহবিকারের কতগুলি এজেন্ট বা বিক্রিয়ক, কারা এই কাজগুলি করে, কাদের মাধ্যমে এই কাজগুলি সংগঠিত হয়। যাদের মাধ্যমে এই কাজগুলি সংগঠিত হয় তাদেরকে আমরা বলি এজেন্টস। দে আর নাথিং বাট সাম কেমিক্যালস। কারা? যেমন জল। জল অত্যন্ত প্রয়োজনীয়, এটা আমি বলেছি, কারণ জল বেশিরভাগ ধরনের রাসায়নিককে ডিজলভ করতে বা দ্রবীভূত করতে সাহায্য করে। শুধু তাই না, বিভিন্ন ধরনের রাসায়নিক জলের সঙ্গে দ্রবীভূত হয়ে আলাদা আলাদা ধরনের রিএজেন্ট বা বিক্রিয়ক তৈরি করে। যেমন কিছু মেটাল অক্সাইডস আছে যারা জলের সঙ্গে বিক্রিয়া করে স্ট্রং বেসেস তৈরি করে বা খুব অ্যালকালি তৈরি করে, ক্ষার তৈরি করে। আবার কিছু একেবারে যেটাকে আমরা বলি অধাতব অক্সাইড আছে, সেই অধাতব অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে খুব স্ট্রং অ্যাসিড তৈরি করে বা অম্ল তৈরি করে। এই অম্ল এবং ক্ষার এরা যখন গিয়ে শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে মিশ্রিত হয়, তখন তাদের সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে রাসায়নিক আবহবিকার হচ্ছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ফেরোম্যাগনেসিয়ান মিনারেল, এরা খুব দ্রুত জলের সঙ্গে বিক্রিয়া করে ভেঙে যেতে পারে। কিন্তু কোয়ার্জ সে কিন্তু ভাঙে না, সে জলের সঙ্গে বিক্রিয়া করেই না, জলের মধ্যে পড়ে থাকলেও তার কোনো বিকার আসবে না। সেই কারণেই বলছে যে ট্রপিক্যাল ক্লাইমেটে, যেখানে এই পাথরগুলো অত্যন্ত গভীরভাবে এই কেমিক্যাল ওয়েদারিং এর দ্বারা প্রভাবিত হয়, সেখানে আমরা দেখতে পাই যে কোয়ার্জটাই হচ্ছে ওই মূল শিলার একটা শেষ অবশেষ, শেষ চিহ্ন হিসেবে মাটির মধ্যে পড়ে থাকে। কিন্তু আমরা যদি ড্রাই ক্লাইমেটে চলে যাই, একেবারে মরু অঞ্চল, শুষ্ক মরু অঞ্চল, সেখানে ঠিক উল্টো দেখব। সেখানে দেখব যে ডিউ টু ল্যাক অফ ময়েশ্চার, জলের অভাবের কারণে যে সমস্ত শিলা সাধারণত আর্দ্র অঞ্চলে খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, যেমন ক্যালসিয়াম রিচ যে সমস্ত শিলাগুলো, চুনা পাথর, ডলোমাইট, এরা কিন্তু শুষ্ক অঞ্চলে অত্যন্ত ক্ষয় প্রতিরোধী একটা ভূমিকা দেখায়। তাহলে জলের উপস্থিতি প্রাপ্যতা অপ্রাপ্যতার উপরে কিন্তু নির্ভর করে যে একটা শিলা কতটা দ্রুত গতিতে ক্ষয় পাবে বা কতটা রেজিস্ট্যান্ট হিসেবে দাঁড়িয়ে থাকবে। নেক্সট এজেন্ট হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের কথা আগেই আমি বলেছি, উদাহরণ দিয়ে কয়েকটা বলি। যেমন কার্বনিক অ্যাসিড। বৃষ্টির জল যখন
বায়ুস্তরের মধ্যে দিয়ে নেমে আসছে, তখন বায়ুস্তরের মধ্যে স্বাভাবিকভাবেই যে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইড সেই বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যাচ্ছে। আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড এমন একটা গ্যাস যে সহজেই জলের সঙ্গে দ্রবীভূত হয়। এটা দ্রবীভূত হয় বলেই এই পুকুর নদীর জলে দ্রবীভূত হয় বলেই তার মধ্যে, অর্থাৎ জলের নিচে যে ডুবে থাকা আগাছা জলজ উদ্ভিদগুলো আছে, তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে পারে, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা মূল উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে যখন মেশে তখন তৈরি হয় কার্বনিক অ্যাসিড, H2CO3। কার্বলিক নয়, কার্বলিক একটা জৈব অ্যাসিড, যেটা খুব ভুলভাবে ওই সাপ তাড়ানোর জন্য ব্যবহার হয়ে থাকে। এটা একটা আমাদের মানে কি বলবো, কালেকটিভ একটা হ্যালুসিনেশন আর কি, যে এটার ফলে সাপ তাড়ান, এরকম কোনো ব্যাপার নেই। কার্বলিক অ্যাসিডের সঙ্গে সাপের কোনো বিক্রিয়া হয় না বা সাপের কোনো সম্পর্ক নেই। কিন্তু কার্বনিক অ্যাসিড যেটা আমরা বলছি, সেটা হচ্ছে একটা মাইল্ড অ্যাসিড, যেটা বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে তৈরি হয়। জলের সংকেত হচ্ছে H2O, কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2, CO2 প্লাস H2O ইজ ইকুয়াল টু H2CO3। H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো বৃষ্টির জল যখন পড়ছে, এটা ওই কার্বনিক অ্যাসিড সঙ্গে নিয়ে নামছে এবং সঙ্গে সঙ্গে শিলাস্তরের উপর যখন পড়ছে, তখন আমরা দেখছি বিশেষ করে ক্যালসিয়াম রিচ যে সমস্ত শিলাস্তর, সেগুলোর সঙ্গে সে বিক্রিয়া করছে এবং তাকে দ্রবীভূত করে দিচ্ছে। তার যে সেকেন্ডারি মিনারেলস তৈরি হচ্ছে, সেটা অত্যন্ত ব্রিটল বা ভঙ্গুর, ফলে শিলাটার আবহবিকার ঘটছে। আবার কার্বনিক অ্যাসিড ছাড়াও বেশ কিছু অ্যাসিড আছে যেগুলো বেশ স্ট্রং অ্যাসিড, সেগুলো বৃষ্টির জলের সঙ্গে নেমে আসতে পারে, তবে এটা সর্বজনিক নয়। কেন সর্বজনিক নয় বলছি? যেমন সালফারের বিভিন্ন যৌগ, যেমন নাইট্রোজেনের বিভিন্ন যৌগ, যেগুলো জলের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং এবং নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করতে পারে, এগুলো সাধারণত শিল্পাঞ্চল বা শহরাঞ্চলের আশপাশে দেখতে পাওয়া যায়। কারণ এগুলোর মূল উৎস কি? এগুলোর মূল উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফসিল ফুয়েল বার্নিং, বিভিন্ন ধরনের যে জৈব পদার্থ, অশুদ্ধ কয়লা, এগুলোকে পোড়ালে তার মধ্যে থেকে প্রচুর এই সালফার এবং নাইট্রোজেন বাতাসে মেশে। এমনকি আমাদের যে কৃষিক্ষেত্র আছে, সেখানে যে সার প্রয়োগ করা হয়, সেখান থেকেও এই নাইট্রোজেন ঘটিত যৌগগুলো বাতাসে মেশে। এগুলো একটা পলিউটেন্ট হিসেবে আমরা দেখি, এদেরকে সক্স এবং নক্স বলা হয়, SO স্মল এক্স আর NO স্মল এক্স, সক্স এবং নক্স বলা হয়, যারা কিনা আসলে রিপ্রেজেন্ট করে নানা অনেক ধরনের নাইট্রোজেন এবং সালফার ঘটিত যৌগকে। তো এরা জলের সঙ্গে মিশ্রিত হয়ে নেমে আসে, যে কারণে আমরা বলি যে শহরাঞ্চলগুলোতে অ্যাসিড রেইন হয় খুব বেশি। তোমরা নিশ্চয়ই শুনেছো যে তাজমহল বা ভিক্টোরিয়ার যে সাদা মার্বেল পাথর, সেটা এই ধরনের অ্যাসিড রেনের ফলে নষ্ট হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে ওই মিনারেলের, এই মার্বেলের ক্যান্সার তৈরি হয়েছে। সেটা কি হচ্ছে? সেটা অ্যাকচুয়ালি কিন্তু কেমিক্যাল ওয়েদারিং। কারণ মার্বেল একটা রক যার মধ্যে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামটা এই নাইট্রিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে বলে মার্বেলের সাদা ধপধপে পরিষ্কারের মধ্যে কালো কালো ছোপ বা লালচে ছোপ সৃষ্টি হচ্ছে। তাহলে অ্যাসিড হচ্ছে আর একটা যৌগ, যেটা প্রকৃতিতে পাওয়া যায় এবং আমাদের কেমিক্যাল ওয়েদারিং ঘটাতে সাহায্য করে। নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইজ অক্সিজেন। অক্সিজেন একটা খুব প্রয়োজনীয় গ্যাস। আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য, উদ্ভিদদের বেঁচে থাকার জন্য, সমস্ত পোকামাকড় কীটপতঙ্গদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। তাই এটাকে আমরা প্রাণবায়ু বলতে পারি। কিন্তু এই প্রাণবায়ু যে অক্সিজেন, সেটা নিজে আদতে একটা অত্যন্ত অ্যাক্টিভ রিয়েজেন্ট। এই অ্যাক্টিভ রিয়েজেন্টটা প্রায় বেশিরভাগ ধাতু এবং অধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারে এবং করে তার অক্সাইড তৈরি করে। যেমন ফেরাস থেকে বা লোহার থেকে ফেরাস অক্সাইড, যেমন কার্বনের থেকে কার্বন ডাই অক্সাইড, যেমন ক্যালসিয়ামের থেকে ক্যালসিয়াম অক্সাইড, যেমন ম্যাগনেসিয়ামের থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়ামের থেকে সোডিয়াম অক্সাইড, ইত্যাদি 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 অসংখ্য, প্রায় সমস্ত ধরনের মিনারেলস যা যা আমরা প্রকৃতিতে পাই, তাদের সঙ্গে অক্সিজেনের একটা বিক্রিয়া হয়। এবং এই বিক্রিয়া হওয়ার ফলে যেটা হয়, যে শিলামধ্যস্থ খনিজ যখনই অক্সিজেনের সংস্পর্শে আসে, অর্থাৎ কিনা বাতাসের সংস্পর্শে আসে, সেই মুহূর্তে তার সঙ্গে অক্সিডেশন শুরু হয়ে যায়। এবং এই অক্সিডেশন একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে রিয়েজেন্ট হিসেবে অক্সিজেন কাজ করছে।
এছাড়া যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জৈব উপাদান। এই জৈব উপাদানগুলো উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে আসে। উদ্ভিদের পাতা, শিকড় ইত্যাদি পড়ার পরে তাদের মধ্যেকার যে পদার্থগুলো সেগুলো ডিকম্পোজড হয়ে তার থেকে হিউমিক অ্যাসিড তৈরি হয়। সেই হিউমিক অ্যাসিড ক্লে মিনারেলের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে বা কাদার যে খনিজগুলি তার সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে, এবং তার ফলে তারা খনিজগুলিকে সেকেন্ডারি থেকে টারশিয়ারি থেকে কুইনারি টাইপ অফ মিনারেলসে পরিণত করতে পারে। এর মাধ্যমে মাটির চরিত্র পরিবর্তন হতে পারে এবং তার ফলে এর একটা আবহবিকার ঘটেছে আমরা বলতে পারি। ঠিক একইভাবে বিভিন্ন ধরনের প্রাণী আছে যাদের শরীর থেকে নির্গত যে দেহ রস, যেমন ছুঁচো আছে, যেমন প্রেরি ইঁদুর আছে, যেমন বিভিন্ন ধরনের যে রোডেন্ট যাদেরকে আমরা বলি, অর্থাৎ যারা বারোয়িং অ্যানিমাল, যারা মাটি খুঁড়ে নিচে বসবাস করে, তাদের যে ফেসেস অর্থাৎ তাদের যে দেহ নিঃসৃত রেচন পদার্থ, এক্সক্রিটা মেটেরিয়াল, এবং তাদের যে অপাচ্য অংশ যেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেইগুলির মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমস আছে, বিভিন্ন ধরনের অ্যাসিডস রয়েছে যেগুলো সরাসরি শিলার সঙ্গে কাজ করে, শিলার যে গঠনকারী খনিজের সঙ্গে কাজ করে এবং তাদের যে কেমিক্যাল কম্পোজিশন সেটাকে চেঞ্জ করে দিতে সাহায্য করে। এর ফলে আমরা বলতে পারি যে অর্গানিজমস বা জীব তারাও কিন্তু রাসায়নিক আবহবিকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ট, বা তাদের মাধ্যমে রাসায়নিক আবহবিকার ঘটে। নেক্সট আমরা দেখি কত ধরনের কেমিক্যাল ওয়েদারিং দেখতে পাই আমরা। এখন বলে রাখা ভালো যে পৃথিবীতে এই ভূত্বক গঠনকারী পদার্থ বা মিনারেলগুলো যেমন বহু ধরনের, তেমনি তাদের বিশেষায়িত ভাঙন প্রক্রিয়া, অর্থাৎ সত্যি কথা বলতে কি কেমিক্যাল ওয়েদারিং অসংখ্য প্রকৃতির হয়, কিন্তু তার মধ্যে থেকে সব থেকে বেশি বা সব থেকে ইউনিভার্সালি আমরা যেগুলোকে দেখতে পাই সেই চারটিকে আমি তোমাদের সামনে রেখেছি। প্রথমটিকে বলছি আমি অক্সিডেশন বা জারণ, দ্বিতীয়টিকে বলছি হাইড্রেশন বা জলযোজন, তৃতীয়টিকে আমি বলছি হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ, এবং চতুর্থটিকে বলছি কার্বনেশন বা অঙ্গার যোজন। প্রথমটি অক্সিডেশন, জারণ, সেখানে অক্সিজেন মিনারেলের সঙ্গে যুক্ত হয়। দ্বিতীয়টি হাইড্রেশন, মূলত জল শোষণ করে নিয়ে একটি মিনারেল সে তার রূপ পরিবর্তন করে। তৃতীয়টি হাইড্রোলাইসিস, জলের উপস্থিতিতে একটি মিনারেল সম্পূর্ণ ভেঙে যায়। এবং চতুর্থটি কার্বনেশন, যেখানে কার্বন ডাই অক্সাইড বা তার অন্যান্য যৌগ তারা মিনারেলের সঙ্গে বিক্রিয়া করে। এগুলোকে এক এক করে আমরা উদাহরণ সহযোগে দেখব এবং এদের দ্বারা কি কি ধরনের ল্যান্ডফর্ম বা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে তাদেরকেও আমরা দেখব। প্রথমেই চলে আসছি অক্সিডেশন। আবার একবার বলছি, দ্য প্রসেস অফ অ্যাডিং অর কম্বাইনিং অক্সিজেন টু মিনারেলস ইজ নোন অ্যাজ অক্সিডেশন। যে প্রক্রিয়ায় বাতাসের অক্সিজেন সক্রিয়ভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলামধ্যস্থ খনিজে যুক্ত হয় এবং তার ফলে নতুন ধরনের শিলার খনিজ সৃষ্টি হয়, যার মাধ্যমে শিলার বিয়োজন ঘটে, সেই প্রক্রিয়াকে আমরা অক্সিডেশন বা জারণ বলে থাকি। সাধারণত যে শিলার খনিজের মধ্যে মেটালিক আয়ন বেশি আছে, সেই মেটালিক আয়ন বা ধাতব আয়নযুক্ত যে শিলার খনিজ তাদের সঙ্গে অক্সিজেনের খুব ভালো বিক্রিয়া হয়। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জলের উপস্থিতি বা জলীয় বাষ্পের উপস্থিতি অক্সিডেশনের প্রক্রিয়াকে বা জারণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। জলের উপস্থিতিতে জারণ প্রক্রিয়া ভালো হয়। জলের উপস্থিতি যদি কমে যায়, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা জলের যোগান যদি কমে যায়, তাহলে কিন্তু অক্সিডেশন কমে যায় বা অক্সিডেশন বন্ধ হয়ে যায়। তো একটা উদাহরণের সাহায্যে আমরা এটা দেখতে পারি যে যেটাকে ফেরাস অক্সাইড বলা হয়, FeO, এটা একটা প্রাইমারি মিনারেল যেটা আগ্নেয় শিলার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এই ফেরাস অক্সাইড যখন কোনোভাবে, অর্থাৎ কিনা যান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে যাওয়া ইত্যাদি কারণে যদি সে বাতাসের অক্সিজেনের সঙ্গে উন্মুক্ত হয়ে পড়ে, তৎক্ষণাৎ তার অক্সিডেশন হবে, অক্সিজেন বা O2 তার সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে সৃষ্টি করবে ফেরিক অক্সাইড, Fe2O
Fe2O3, FeO তার সঙ্গে O2 যুক্ত হলো, হয়ে তৈরি হলো Fe2O3 ফেরিক অক্সাইড। FeO ছিল ফেরাস অক্সাইড, তার থেকে তৈরি হলো Fe2O3 বা ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড হয়েই সে থেমে থাকবে তা নয়, বরঞ্চ সে আরো অক্সিজেনের উপস্থিতিতে, কারণ বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, সেই ফেরিক অক্সাইড আবার নতুন করে অক্সিডাইজড হবে, গিয়ে তৈরি করবে Fe3O4, যেটাকে আমরা ম্যাগনেটাইট রূপে চিনি, যেটা লোহার একটা অক্সাইড। এবং লোহার এই অক্সাইডটার থেকে যেহেতু খুব ভালোভাবে লোহার নিষ্কাশন করা যায়, তাই এটাকে একটা খনিজ বলা হয়। এই জায়গাটাতে একটু ক্লিয়ার আপ করা দরকার। আমরা বাংলাতে খনিজ যখন বলি তখন আমরা কিন্তু ওর, ইংরেজিতে যেটাকে ওর বলা হয়, সেইটার কথা ভাবি। অর্থাৎ লৌহ খনিজ তার মানে হচ্ছে আয়রন ওর, যার থেকে আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যাবে। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে খনিজ 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 বলে আসি, সেটা কিন্তু হচ্ছে একেবারেই রক কনস্টিটিউয়েন্ট মিনারেলস, অর্থাৎ যেগুলির অ্যাসেম্বলেজের কারণে, যেগুলির সংযুক্তির কারণে একটি শিলা গঠিত হয়েছে। নট নেসেসারিলি যে তার থেকে ওই খনিজটাকে আহরণ করা যাবে। যেমন Fe2O3 ফেরিক অক্সাইড বা FeO ফেরাস অক্সাইড, এটার থেকে কিন্তু আয়রন এক্সট্রাকশন করাটা একটু সহজ, একটু শক্ত। সে তুলনায় ম্যাগনেটাইট বা হেমাটাইটের থেকে অনেক বেশি সহজভাবে আমরা বের করে নিতে পারি। তাহলে হলো কি না, দুটো খনিজের বাংলায় যখন বলছি, দুটি খনিজের মধ্যে তফাৎ আছে। একটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে লাভজনকভাবে আমি তার থেকে ধাতু নিষ্কাশন করতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমরা যে খনিজ 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 বলছি, সেই খনিজ কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে শিলা গঠনকারী পদার্থ। তো ম্যাগনেটাইট, হেমাটাইট এরা কিন্তু হচ্ছে একটা রূপান্তরিত রূপ বা সেকেন্ডারি টার্সিয়ারি টাইপ অফ মিনারেলস, যে মিনারেলস গুলোর থেকে সহজে লোহা নিষ্কাশন করা যায়। সেই জন্য হেমাটাইট, ম্যাগনেটাইট এগুলো লোহার খনিজ হিসেবে ব্যবহার হয়, যার থেকে লোহা নিষ্কাশন করা যায়। তো এটা সৃষ্টি হলো কিভাবে না, FeO বা ফেরাস অক্সাইড সে প্রথমে অক্সিডাইজড হলো, অক্সিডাইজড হয়ে সেকেন্ডারি মিনারেল তৈরি করলো ফেরিক অক্সাইড Fe2O3। সেই ফেরিক অক্সাইড আবার অক্সিডাইজড হয়ে তৈরি হচ্ছে ম্যাগনেটাইট Fe3O4। ম্যাগনেটাইট আবার যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে একটা বিশেষ রূপ তৈরি করছে ফেরিক অক্সাইডের, সেটা হচ্ছে Fe2O3, যেটাকে আমরা হেমাটাইট বলছি। Fe2O3, Fe3O4 এগুলির মধ্যে তফাৎটা হচ্ছে তার মধ্যে কত অণু অক্সিজেন রয়েছে। এক একটি খনিজ অণুতে কত পরমাণু অক্সিজেন রয়েছে তার উপরে নির্ভর করছে। এবং দেখো এর মাধ্যমে যেটা হচ্ছে, জিনিসটি অর্থাৎ ফেরাস অক্সাইড যেটা ছিল একটা অত্যন্ত শক্ত পদার্থ, সেটা কিন্তু ক্রমশ ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হচ্ছে। এর একেবারে এন্ড প্রোডাক্টে এসে আমি দেখছি, যদি জলের উপস্থিতি থাকে, তাহলে ওই Fe2O3 যেটা কিনা হেমাটাইট, অত্যন্ত উৎকৃষ্ট মানের আকরিক, সেই আকরিকের সঙ্গে যদি 3 অণু জল ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে একটা কেলাস গঠন হলো, যেটাকে আমরা বলি লোহার শোধক অক্সাইড, লিমোনাইট। এই লিমোনাইট আর কিছু নয়, তোমার অতি পরিচিত মরিচা, যেটা লোহা বাইরে ফেলে রাখলে, কাঁচা লোহার রড বাইরে ফেলে রাখলে তার উপরে মোটা মোটা হয়ে তৈরি হয়। লোহাটা ছিল শক্ত, কিন্তু একটা সিজন আমি বাইরে ফেলে রেখেছি, ওটা জল পেয়েছে, রোদ পেয়েছে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে, করে ঝুরঝুরে মরচে তৈরি হয়েছে। সেটাকে আমি যদি হাত দিয়ে নাড়ানাড়ি করি, হাতে ভেঙে চলে আসছে। এই লিমোনাইটটা যে তৈরি হলো, তার মানে এটা প্রমাণ করলো যে প্রকৃতিতেও ঠিক এই জিনিসটা ঘটে। যেমন এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এখানে পাইরাইট বলা হয়েছে। পাইরাইট মানে হচ্ছে সালফার মিনারেল, সালফার থাকে, মানে যেমন FeS এটা হচ্ছে আয়রন পাইরাইট, CuS এটা হচ্ছে কিউপ্রিক পাইরাইট, অর্থাৎ কপারের পাইরাইট। তো ওখানে যেমন আমি অক্সিজেন ছিল দেখলাম, এখানে দেখতে পাচ্ছি পাইরাইট মেটেরিয়ালের মধ্যে, পাইরাইট একটা মিনারেল, তার মধ্যে কি থাকে না, একটা ধাতুর আয়ন থাকে, তার সঙ্গে সালফার যুক্ত হয়ে থাকে। এখন মজা হচ্ছে যে এটা যে মুহূর্তে বাতাসের সংস্পর্শে আসবে, সঙ্গে সঙ্গে অক্সিজেন কি করবে, ওই সালফারটাকে রিপ্লেস করে দেবে, রিপ্লেস করে দিয়ে তার জায়গায় নিজে বসে যাবে। তাহলে যেটা ছিল FeS সেটা হয়ে যাবে FeO, এবং অন প্রসেস ইট উইল কনভার্ট ইন্টু Fe2O3।
Fe2O3 FeO থেকে আরো বেশি ভঙ্গুর, FeO FeS এর থেকে বেশি ভঙ্গুর। তাহলে যে মুহূর্তে পাইরাইটটা বাতাসের সংস্পর্শে এলো, যেমন এখানে দেখা যাচ্ছে এই অংশটা বাতাসের সংস্পর্শে এসছে বলে এর মধ্যে লাল লাল মোর্চের দাগ তৈরি হয়েছে। এই মোর্চের দাগটা মানে প্রমাণ করছে এটা লিমোনাইটে পরিণত হয়ে গেছে পাইরাইটটা। হোয়ারাজ এই যে ভিতরের অংশটা এই মাত্র হাতুড়ি দিয়ে ভেঙে বের করা হয়েছে, সেটা যেহেতু বাতাসের সংস্পর্শে সদ্য এসেছে, তাহলে সেই জায়গাটাতে এখনো পাইরাইটটা অবিকৃত অবস্থায় রয়েছে। কিন্তু এই অবস্থাতে যখন আমি এই পাথরটাকে একটা সিজন বাইরে ফেলে রাখবো রোদ জলে, তখন কিন্তু দেখবো যে এই লাল লাল ছোপ এখানেও অকার করতে শুরু করে দিয়েছে, এবং সেটা প্রমাণ করছে যে পাইরাইটটা অক্সিডাইজড হয়ে গেছে। অক্সিডাইজড হয়ে গিয়ে এই লাল লাল ছোপ লিমোনাইট তৈরি করেছে। একটু লক্ষ্য করতে বলবো যে এই ফাটলটাকে, এই ফাটলটা বরাবর যেহেতু ভিতর পর্যন্ত অক্সিজেন প্রবেশ করতে পেরেছে, তাই লক্ষ্য করে দেখো ফাটলের গায়ে খুব সূক্ষ্মভাবে এই লালের ছোপ আছে, যেটা কিন্তু হওয়ার কথা ছিল না। এই ভিতরটা যদি সলিড অবস্থাতে থাকতো তাহলে সেই জায়গাটাতে এইরকমই পরিষ্কার সাদা পাথর আমরা দেখতে পেতাম। কিন্তু এখানে লাল লাল ছোপটা দেখা দিচ্ছে কারণ এই ফাটলের মধ্যে দিয়ে অক্সিজেন প্রবেশ করেছে এবং পাইরাইটটাকে লিমোনাইটে পরিণত করে দিয়েছে। দিস ইজ অক্সিডেশন ইন নেচার। প্রকৃতিতে এইভাবেই অক্সিডেশন ঘটে। আর একটা উদাহরণ দিই, এটাকে বলে উলুরু মাউন্টেন্স। এটাকে আগে আয়ার রক নামে ডাকা হতো। এটা অস্ট্রেলিয়াতে আছে। অস্ট্রেলিয়ান যে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, তার মধ্যে এটা অত্যন্ত বিখ্যাত একটা টুরিস্ট স্পট। তো এই জায়গাতে এটাকে বলা হয় যেটা সব থেকে মানে পৃথিবীর সব থেকে বড় বোল্ডার বলা হয়। এটা একটা সিঙ্গুলার রক, একটাই মাত্র পাথর এত বড় এরকম বেরিয়ে রয়েছে। তো এটার সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই লালচে রংটা। লালচে রং কোথা থেকে হলো? লালচে রংটার কারণ কিন্তু এই অক্সিডেশন। এটা মূলত হচ্ছে স্যান্ডস্টোন দিয়ে তৈরি বা বেলে পাথর দিয়ে তৈরি। এই বেলে পাথরের মধ্যে যেটুকু আয়রনের অক্সাইড ছিল সেটা ক্রমশ এই মরিচা পড়া যেটা আমি বললাম সেইভাবে অর্থাৎ লিমোনাইট ফরমেশন হয়ে গেছে, মোর্চে তৈরি হয়ে গেছে, তার ফলে এর গায়ে এরকম লাল ছোপ দেখা দিয়েছে। তাহলে এটাও একটা অক্সিডেশনের নমুনা। এইভাবে প্রকৃতিতে যখন তুমি যাবে পাথর চিনবে, তখন পাথরের গায়ে যদি হলুদ, বাদামি বা লালচে রঙের ছোপ লক্ষ্য করো, তাহলে বুঝবে যে সেখানে আয়রন আছে এবং সেটা অক্সিডেশন হয়েছে। অক্সিডেশনের ফলে সেখানে মোর্চে তৈরি হয়েছে। নেক্সট প্রসেসে চলে আসছি, হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণে যেটা হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা জলের তো মূল গঠনকারী রাসায়নিক বা মূল গঠনকারী পরমাণু যে দুটি, সেটি একটি হচ্ছে হাইড্রোজেন H আর একটা হচ্ছে O অক্সিজেন। আমরা জানি দুটি হাইড্রোজেনের পরমাণু আর একটি অক্সিজেনের পরমাণু মিলে হাইড্রোজেন H2O বা জল সৃষ্টি করে। এখন যখন জলটা তরল অবস্থাতে থাকে, তো এটা মধ্যে দেখা যায় যে জলটা অ্যাকচুয়ালি একটা আয়নায়িত অবস্থাতে রয়েছে। এটাকে আমরা ওই জন্য পোলার সলভেন্ট বলি। পোলারিটি মানে হচ্ছে তার মধ্যে চার্জ আছে। তো জল কিন্তু ওই H2 আর O তে ভেঙে থাকে না, বরঞ্চ H+ এবং OH- এতে ভেঙে থাকে। H+ হচ্ছে হাইড্রোজেন আয়ন আর OH- হচ্ছে হাইড্রক্সিল র্যাডিকাল, এই দুটোতে ভেঙে থাকে। ফলে যখনই অন্য যে কোনো পোলার সাবস্ট্যান্স, কেমিস্ট্রির ভাষায় যাকে পোলার সাবস্ট্যান্স বলে, অর্থাৎ যার মধ্যে একটা উইক ইলেকট্রন বন্ড আছে, যে ইলেকট্রনটা অন্য যে কোনো যদি শক্তিশালী ইলেকট্রনের আকর্ষণে পড়ে তার থেকে বেরিয়ে যেতে পারে, তো সেই রকম যে কোনো ধরনের যৌগ, যেটা বলে রাখা ভালো যে বেশিরভাগ যে ক্লে মিনারেল যেগুলোকে আমরা বলি, যার থেকে মৃত্তিকা সৃষ্টি হয়, সেই প্রত্যেকটি বেশিরভাগ ক্লে মিনারেল, প্রত্যেকটি বলবো না, বেশিরভাগ ক্লে মিনারেল হচ্ছে অত্যন্ত এই ধরনের প্রোন টু হাইড্রোলাইসিস। ফলে এই ধরনের মেটেরিয়াল যখনই জলের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে তার মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়, সে ভেঙে যায়। ভেঙে গিয়ে ওই জলের পোলারিটির কারণে তারা জলের সঙ্গে বিক্রিয়া করে নেয়, করে পৃথক ধরনের একটা মিনারেলে পরিণত হয়, বা কিছুটা সলিউবল হয়ে সলিউশনের মাধ্যমে বেরিয়ে চলে যায়, কিছুটা আবার অদ্রাব্য হিসেবে থিতিয়ে পড়ে। এইভাবে একটা বিক্রিয়া সংঘটিত হয়। তো আমরা যদি উদাহরণ হিসেবে পটাশিয়াম ফেল্ডস্পারের কথা বলি,
পটাশিয়াম ফেলসপার আগে আমি দেখিয়েছি, সেটা কিন্তু সোডিয়াম বা ক্যালসিয়াম ফেলসপারের থেকে অনেক বেশি রেজিস্ট্যান্ট। কিন্তু আমরা এটাও বলেছি যে রেজিস্টিভিটিটা কতটা সে রেজিস্ট্যান্ট সেটা ভীষণভাবে নির্ভর করে যে তার কন্ডিশনের উপরে। সে যখন জল পাচ্ছে, যথেষ্ট পরিমাণে জল যখন পাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সে বিশ্লিষ্ট হচ্ছে। পটাশিয়াম ফেলসপার থেকে যেটা ঘটছে যে জলের পোলার সলিউশনের মধ্যে যেটা পটাশিয়াম আয়ন অর্থাৎ কে, সেটা বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে পটাশিয়াম ফেলসপার থেকে বেরিয়ে চলে আসছে, গিয়ে সেটা পটাশিয়াম আয়ন হিসেবে থাকছে জলের মধ্যে, যেটা জলের সঙ্গে বিক্রিয়া করবে অথবা থিতিয়ে পড়বে, এবং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কেওলিনাইট এবং সিলিকা। কেওলিনাইটের ফর্মুলাটা যদি দেখো তাহলে দেখবে পটাশিয়াম ফেলসপারে ছিল পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেন, KAlSi আর O, এরা বিভিন্ন অনুপাতে মিশে, আমি আর অনুপাতের কথাটা এখানে বলছি না, তৈরি করেছিল পটাশিয়াম ফেলসপার। জল যুক্ত হওয়ার পরে জল কি করলো না, H+ আয়নগুলো করলো কি, এর মধ্যে থেকে এই পটাশিয়াম আয়নকে বিযুক্ত করে দিল, দিয়ে বাইরে বের করে নিয়ে সলিউশনে নিয়ে চলে এলো। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম এখন একটা আয়নায়িত অবস্থায় চলে গেল, এবং এই যে পটাশিয়াম ফেলসপারের অণুটা ছিল সেখান থেকে পটাশিয়ামটা বেরিয়ে যাওয়ার ফলে পড়ে রইল অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন। শুধু তার সঙ্গে এই পটাশিয়াম বেরিয়ে গিয়ে যুক্ত হয়ে গেল জলের থেকে যে OH র্যাডিকালটা পাওয়া যায়, সেই OH র্যাডিকালটা, তখন সেটা একটা সম্পূর্ণ নতুন মিনারেল গঠন করলো, যেটাকে আমরা বলি কেওলিনাইট। কেওলিনাইট হচ্ছে কমন যে কাদা, সেই কাদার মধ্যে এই কেওলিনাইটটা প্রচুর পরিমাণে থাকে। কেওলিন এর থেকে আরো ভাঙতে থাকবে, আরো ভাঙতে থাকবে, আরো ভাঙতে থাকবে, সেই প্রক্রিয়াকে আমরা বলি ডিসিলিকেশন। দ্যাট ইজ অলসো অ্যানাদার প্রসেস অফ কেমিক্যাল ওয়েদারিং, যেটা আমাদের এই ক্রান্তীয় অঞ্চলে খুব বেশি দেখতে পাওয়া যায়। বস্তুত এই যে সিলিকনটা তৈরি হলো, 8 অণু সিলিকন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এই সিলিকন ডাইঅক্সাইডের কিছু নয়, বালি, লাল দানার যে বালি সেটাই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। ওই এক একটা বালির দানা হচ্ছে একটা জায়ান্ট মলিকিউল। তো এই যে আমাদের ক্রান্তীয় অঞ্চলের নদীগুলিতে তুমি দেখবে এই যে কুমারী, কংসাবতী, কেলেঘাই, এসব নদীতে যে বালি, এই বালিটা সৃষ্টি হয়েছে কিন্তু এইভাবেই পটাশিয়াম ফেলসপার ভেঙে। পটাশিয়াম ফেলসপার আগ্নেয় এবং রূপান্তরিত ছিল একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটা কেমিক্যাল ওয়েদারিং এর দ্বারা, হাইড্রোলাইসিসের দ্বারা ভেঙে গিয়ে এই কাদার কণা এবং কেওলিনাইট এবং সিলিকন তৈরি হয়েছে। সিলিকনটা তার মধ্যে ওই জলের সঙ্গে বাহিত হয়ে থিতিয়ে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি নদীর বুকে বালি, আর যে কাদাটা সেটা কিন্তু ওই কাদা মাটি হিসেবে তৈরি হয়েছে। কাদা মাটিটা রয়ে গেছে, জলের সঙ্গে সলিউশন হয়ে বয়ে গিয়ে কোথাও একটা থিতিয়ে পড়েছে, সেখানে জমে জমে পলি স্তর তৈরি করেছে। তাহলে পলি এবং বালি এইভাবে সৃষ্টি হয় হাইড্রোলাইসিসের মাধ্যমে, যেটা এখানে আবার দেখানো হয়েছে যে বৃষ্টির জল পড়লো, এটা একটা সয়েল বডি, তার মধ্যে সারফেসের উপর বৃষ্টির জল পড়লো, জলটার সঙ্গে সঙ্গে করে সে কার্বন ডাই অক্সাইডকে মিশিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে সে এই ফেল্ডস্পার ক্রিস্টালের সঙ্গে যুক্ত হচ্ছে, ফেল্ডস্পার ক্রিস্টালটা ব্রেক ডাউন হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং তার থেকে কেওলিনাইট তৈরি হয়ে সেটা মাটির মধ্যে জলের সঙ্গে থেকে যাচ্ছে, আর যে বালিটা সেটা থিতিয়ে পড়ছে অথবা জল দ্বারা পরিবাহিত হয়ে সেটা বেরিয়ে গিয়ে সয়েল প্রোফাইল থেকে আলাদা হয়ে গিয়ে, কারণ সিলিকন ডাইঅক্সাইড এমনই একটা বস্তু যে অন্য কারুর সঙ্গে থাকতে চায় না, একেবারে আলাদা থাকতে চায়, সেই জন্যই তারা কিন্তু বালি, এবং লক্ষ্য করে দেখো বালির নিজের কোনো আসঞ্জন ধর্ম নেই, সে হাতে করে তুললে ঝুরঝুর করে পড়ে যায়, দানাগুলো আলাদা হয়ে যায়। তো এই ধর্মের কারণেই সে কি হচ্ছে না, বাদ হয়ে যাচ্ছে, সয়েল প্রোফাইল থেকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে সে কোনো একটা জায়গাতে থিতু হচ্ছে। নেক্সট যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা হাইড্রোলাইসিসের একটা উদাহরণ দেখিয়ে দিই। এটা একটা গ্রানিটিক পেবল, একটা গ্রানিটের স্তর, তার মধ্যে দেখো এই পার্টটা এক্সপোজড হয়েছে, এক্সপোজড হওয়ায় সেটা জলের সংস্পর্শে এসছে, এবং জলের সংস্পর্শে আসার ফলে এই গ্রানিটের মধ্যেকার যে পটাশিয়াম ফেলসপারটা ছিল, সেই পটাশিয়াম ফেলসপারটা পার্টলি ডিকম্পোজড হয়ে গেছে, পার্টলি ওয়েদার্ড হয়ে গেছে, কেমিক্যালি ওয়েদার্ড হয়ে গিয়ে এই যে সাদা সাদা ছোপগুলো দেখছো, এগুলো কেওলিনাইট, কেওলিনাইটের স্তর তৈরি হয়েছে। কেওলিনাইট এটা পরবর্তী আরো জল যখন পাবে এখান থেকে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে এসে এটাকে ফাঁকা করে দেবে। এই যে হলোগুলো তৈরি হয়েছে, ফুট 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 হলো হলো তৈরি হয়েছে, এগুলো সব কিন্তু কেওলিন
নিঃসরণের ফলে হয়েছে। এবং এইটা যখন হয়ে গেছে তখন নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে এই স্তূপ এর পায়ের কাছে কিন্তু বালির স্তূপ তৈরি হচ্ছে, কারণ এখান থেকে সবার আগে সিলিকনটা বেরিয়ে চলে গেছে। তারপরে যেই কেওলিনটা বেরিয়ে চলে যাবে তখন এই স্তরটা কিন্তু অনেক বেশি ভঙ্গুর হয়ে পড়বে। তাহলে এইভাবে হাইড্রোলাইসিস কাজ করে। নেক্সট হচ্ছে হাইড্রেশন, বাংলায় বলি জল যোজন। এক্ষেত্রে যখন কোনো একটা পার্টিকুলার মিনারেল, যেগুলো শোধক অক্সাইড আমরা বলি, যেমন ধরো কপারের যে কপার সালফেট, এরকম প্রচুর অক্সাইড আছে এবং প্রচুর সালফেট আছে, হ্যাঁ সালফাইড আছে, যারা জল শোষণ করতে পারে। তো এই যে জল শোষণ করে নেওয়া, তার ফলে কেলাস গঠন হওয়া, এই যে তুঁতে বা কপার সালফেট একেবারে শুকনো অবস্থাতে সাদা বর্ণহীন গুঁড়ো, তার মধ্যে যদি 1-2 ফোঁটা জল দিয়ে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে দেখা যাবে ম্যাজিকের মতো সেগুলো একসঙ্গে দানা বেঁধে একটা নীলচে মিশ্রির দানার মতো তৈরি করলো। এটা হচ্ছে একটা কপার সালফেটের ক্রিস্টাল, ব্লু ভিট্রিয়াল। তো এই যে ক্রিস্টালটা, এটাকে আবার যদি আমি হিট করি, জলটা বেরিয়ে চলে যাবে। তাই অনেক স্কলার বলেন যে হাইড্রেশন অ্যাকচুয়ালি কেমিক্যাল প্রসেস নয়, এটা একটা ফিজিক্যাল প্রসেস। কিন্তু যেহেতু কেমিক্যাল বন্ডিংটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা একে বলছি যে এটাও হাইড্রেশন ইজ এ ফিজিক্যাল টাইপ, কিন্তু এটা একটা কেমিক্যাল প্রসেস। তো এরা কি করে না, জল যুক্ত হয়ে এর কেলাসটা গঠন করলো। যেই কেলাস গঠন করলো, সঙ্গে সঙ্গে কি করছে না, সে আর তার আগের আয়তনে খুশি থাকতে পারছে না। সে যতটা আয়তন নিয়েছিল তার থেকে তার আয়তন বৃদ্ধি হচ্ছে কেলাস গঠনের ফলে। কেলাস যে গঠন হচ্ছে, সঙ্গে সঙ্গে সে আয়তন বৃদ্ধি হয়ে বেরিয়ে চলে আসতে থাকছে, সে লুজলি ফিটেড হয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি যে একটা সেখানে কেমিক্যাল ওয়েদারিং সৃষ্টি হচ্ছে। যেমন এখানে আমরা দেখছি যে লিমোনাইট সৃষ্টি যেটা হচ্ছে, যে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। লিমোনাইট সৃষ্টি হওয়া কিন্তু একটা হাইড্রেশনেরও উদাহরণ, কারণ সেখানে অক্সিডেশনের পাশাপাশি 3 অণু হাইড্রোজেন, HOH মানে দেখো H2O অ্যাকচুয়ালি। তো এই যে 3 অণু জল যুক্ত হয়ে যাওয়া, এই জল যোজন এখানে হচ্ছে, তাই এটা একটা হাইড্রেশন বিক্রিয়াও বটে। ঠিক একইভাবে বক্সাইটের কথা যদি ভাবি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড, Al2O3। সেই Al2O3 যখন জল পাচ্ছে, জল পেয়ে সে ফুলে উঠে তৈরি করছে বক্সাইট ক্লে। আমরা জানি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক। এটা হচ্ছে আমরা বলি হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3.3H2O। এই 3H2O কিন্তু এর মধ্যে বিক্রিয়া করে বাঁধা পড়ে যায়নি, কিন্তু এর কেলাস গঠনে সাহায্য করেছে, একে ফর্মটা তৈরি করতে সাহায্য করেছে। যে মুহূর্তে আমরা হিট করব, এটাকে উত্তপ্ত করব, এই জলটা যে কেলাস থেকে বেরিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা গুঁড়ো গুঁড়ো পদার্থে পরিণত হয়ে যাবে। তাহলে জল যোজনটা এখানে গুরুত্বপূর্ণ। অ্যানহাইড্রাইট, ক্যালসিয়াম সালফেট, অ্যানহাইড্রাইট বলে, গুঁড়ো একটা পদার্থ সাদা রঙের। এর মধ্যে যে মুহূর্তে আমি 2 অণু জল দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সেটা জিপসাম, একটা স্বচ্ছ মিছরির মতো দেখতে, কিন্তু গাটা হড়হড়ে ধরনের, একটা সাবানের সঙ্গে গায়ে হাত দিলে, শুকনো সাবানের গায়ে হাত দিলে যেরকম ফিলিংস হয়, সেরকম একটা ফিলিংস, সোপি ফিলিংস পাবে। তো জিপসাম সৃষ্টি করছে, এটাও হাইড্রেশনের ফলে তৈরি হচ্ছে। তাহলে অ্যানহাইড্রাইট রূপে সে যখন আগ্নেয় শিলার মধ্যে ছিল, জল পেতেই সে জিপসাম সৃষ্টি করলো, জিপসাম সৃষ্টি করে সে কিন্তু আলাদা হয়ে চলে যাচ্ছে, শিলাটাকে ভেঙে দিচ্ছে। বা অলিভিন খনিজ, এটাও আগ্নেয় শিলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। 3MgO FeO SiO2, এটা একটা অ্যাসেম্বলেজ, ম্যাগনেসিয়ামের অক্সাইড, আয়রন অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড, এর একটা অ্যাসেম্বলেজ। সেটা জলের সঙ্গে যুক্ত হয়ে সার্পেন্টাইন তৈরি করছে, এবং SiO2 তার থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে 3MgO 2SiO2 2H2O, এটাকে আমরা বলি সার্পেন্টাইন। এটা আর একটা ধরনের সেকেন্ডারি টাইপ অফ মিনারেলস, এবং তার থেকে বালিটা আলাদা হয়ে যাচ্ছে, সিলিকন ডাইঅক্সাইড আলাদা হয়ে যাচ্ছে, মানে সেখানে কিন্তু একটা ভাঙন দেখতে পাচ্ছি, কেমিক্যাল ওয়েদারিং ঘটছে। এর ফলে কি ধরনের ভূমিরূপ তৈরি হয়? এই ধরনের ভূমিরূপ তৈরি হয়। এটাকে আমরা বলি হানিকম্বড সারফেস বা পিটেড সারফেস। এটা গ্রানিট ধরনের শিলায় খুব ভালো দেখতে পাওয়া যায়, বিশেষ করে তুলনামূলকভাবে যেখানে আর্দ্রতা কম। এটা যেমন ইসরায়েলের একটা জায়গা থেকে এই ছবিটা নেওয়া। এখানে দেখলে মনে হবে যেন কোনো একটা ওই মৌচাকের মতো, যেন মৌমাছির বাসা, বা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা লুক মনে হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কেমিক্যাল ওয়েদারিং এর ফলে। এই সমস্ত যে হলো পার্টগুলো রয়েছে, সেখানে এমন কোনো মিনারেলস ছিল যেটা হাইড্রোলাইসিস বা হাইড্রেশন হয়ে সেটা খুলে এখান থেকে বেরিয়ে চলে এসছে।
বাকি যে অংশটা পড়ে রয়েছে শিরার মতো, সেগুলো এমন খনিজ দিয়ে তৈরি যেটা হাইড্রেশন হয় না, যেটা জল যোজন তার সঙ্গে হয় না, ফলে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। নেক্সট এবং শেষ যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটার দিকে আমরা চোখ রাখবো সেটা হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন। এটা সাধারণত উষ্ণ আর্দ্র অঞ্চলে বেশি ভালো হয়। আর্দ্রতাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ জল বিনা কার্বনিক অ্যাসিড তৈরি হতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে 2H2O plus CO2 is equal to H2CO3, কার্বনিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়েছে, ডিজলভড হয়েছে, হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করেছে। এটা যে মুহূর্তে ক্যালসিক রকের উপরে পড়বে, লাইক ক্যালসাইট, ক্যালসাইট একটা রূপান্তরিত শিলা, একটা মিনারেল, রূপান্তরিত শিলাতে খুব বেশি দেখতে পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট, অ্যাকচুয়ালি এটার নাম CaCO3, যেটাকে আমরা মিনারেল নেম হিসেবে বলি ক্যালসাইট। এটা সাধারণত জলে খুব বেশি মানে বিশুদ্ধ জলে দ্রাব্য নয়, বিশুদ্ধ জলের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু যে মুহূর্তে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড মিশে যাবে, সঙ্গে সঙ্গে এই H2CO3 তাকে পরিবর্তিত করে দেবে ক্যালসিয়াম বাইকার্বনেটে। যেটা ছিল ক্যালসিয়াম কার্বনেট সেটা হয়ে যাবে ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 হোল টুয়াইস, এটাকে আমরা বলি ক্যালসিয়াম বাইকার্বনেট। এই ক্যালসিয়াম বাইকার্বনেট একটা ক্ষার এবং জলের উপস্থিতিতে সে খুব সহজে দ্রাব্য হয়, দ্রবীভূত হয়, হয়ে সে ভেঙে চলে যায়। এমনকি ক্যালসিয়াম অক্সাইড CaO, যেটা পাথুরে চুন আমরা দেখেছি যে বাড়ি রং করার সময় নিয়ে আসা হয়, সেটাকে এনে জলের মধ্যে ফেললেই একটা তাপ বিকিরণকারী বিক্রিয়া সৃষ্টি হয়, ফুটতে শুরু করে দেয়। ওখানেও কিন্তু অ্যাকচুয়ালি কার্বনেশন ঘটে। জলের সঙ্গে যখন CaO plus H2O হচ্ছে, তখন CaOH যেমন তৈরি হচ্ছে, তেমনি যদি H2CO3 এর সঙ্গে যুক্ত হয় CaO, তাহলে CaCO3 তৈরি হয় এবং তার সঙ্গে জল উপজাত দ্রব্য হিসেবে তৈরি হয়। তাহলে চুনা পাথর হোক, ডলোমাইট হোক বা ক্যালসাইট হোক, তাদের দ্বারা গঠিত অঞ্চল এই বৃষ্টির জল এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের যে মিশ্রণ অর্থাৎ কার্বনিক অ্যাসিড, তার দ্বারা খুব সহজেই আবহ বিকৃত হতে পারে এবং হয়ে গিয়ে এই ধরনের সব ভূমিরূপ তৈরি করে। এটা একটা লাইমস্টোন কান্ট্রি। এখানে লাইমস্টোন বা চুনা পাথর, তার মধ্যেকার যে ফাটলগুলো ছিল বৃষ্টির জলের দ্রবণ কার্যের ফলে, মানে এখানে দ্রবণটা কিন্তু কেমিক্যাল একটা প্রসেস সৃষ্টি হয়েছে, যেটা এই চুনা পাথরের মধ্যস্থ যে জায়গাতে সে প্রবেশ করতে পেরেছে সেখানে সে বিক্রিয়া করেছে, কার্বনেশন হয়েছে এবং সেখানে দ্রাব্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে তাকে জলের সঙ্গে দ্রবীভূত করে বের করে নিয়ে চলে গেছে। তখন এই ধরনের একটা ভাঙাচোরা সারফেস তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি লাইমস্টোন পেভমেন্ট। এই ছোট ছোট নালীগুলোকে রিল বা গালি বলা হয়। এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়, ক্লিন্ট অ্যান্ড গ্রাইক্স এভাবে বলা হয়। গ্রাইক্স মানে এই উঁচু জায়গাগুলো, আর এই ফাটলগুলোকে ক্লিন্ট বলা হয়। তো এরকম নানা রকমের নাম একে দেওয়া হয়েছে, কিন্তু আদতে বিষয়টা হচ্ছে এই ধরনের আসলে কার্বনেশনের ফলে এটা সৃষ্টি হয়েছে। আর একটা জিনিস দেব, এটা আমার নিজের তোলাই ছবি। এটা মেঘালয়ের একটা লাইমস্টোন কেভের মধ্যে তোলা ছবি। এটা যেমন আমরা দেখেছিলাম যে সারফেসে হচ্ছে, তেমনি একটা খুব গভীর চুনাপাথর গঠিত অঞ্চলে যদি জল এই কার্বনেশনটা খুব ডিপ সিটেড হয়, অনেক গভীর পর্যন্ত ঢুকে পড়তে পারে মাটির নিচে, তখন মাটির নিচে গুহার সৃষ্টি হতে পারে এবং সেখানে এই ধরনের কেভ ফিচার্স তৈরি হতে পারে। অনেক রকমের কেভ ফিচার্স হয়, তার মধ্যে আমি দু একটার ছবি দিয়েছি। এগুলো উপর থেকে যেগুলো ঝুলছে এগুলোকে স্ট্যালাকমাইট বলা হয়, স্ট্যালাকটাইট বলা হয়, আর নিচ থেকে যেটা তৈরি হচ্ছে স্ট্যালাকমাইট বলা হয়। কখনো কখনো এই উপর থেকে আসা স্ট্যালাকটাইট আর নিচ থেকে আসা স্ট্যালাকমাইট পরস্পর জুড়ে যায়, গিয়ে এই ধরনের পিলার বা থাম তৈরি করে। এইভাবে একটা চুনা পাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, পিলার, হেলিকটাইট, কেভ পপকর্ন, কেভ ফ্লাওয়ার ইত্যাদি অসংখ্য জিনিস তৈরি হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটাই আসলে আদতে কি না, কার্বনেশন অ্যান্ড সলিউশন, কার্বনেশন অ্যান্ড সলিউশন তাদের এন্ড প্রোডাক্ট। কার্বনেশন হয়েছে, ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আরো বেশি বেশি করে মিশ্রিত হয়েছে জল, গিয়ে এই ধরনের ফিচার তৈরি করেছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা শিখলাম যে কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার কাকে বলে,
রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি কি কি, রাসায়নিক আবহবিকার কোন কোন বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এবং রাসায়নিক আবহবিকার ঠিক কিভাবে কাজ করে। আজকে আমরা এখানেই শেষ করছি।